স্টাডিমেট সিম্পলের পক্ষ থেকে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম সকল বিষয়ের সাজেশন, তার অ্যান্সার এবং বিস্তারিত আলোচনা। তোমাদের সকল বিষয়ের সাজেশন আমি দেব, তাই আজকে নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। তোমরা জানো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 6টি চ্যাপ্টার আছে, প্রতিটি চ্যাপ্টার 2 মার্কস করে কোশ্চেন আছে, কেবলমাত্র 3 নম্বর চ্যাপ্টারে নেই। এইগুলির জন্য আমি তোমাদের একটা সাজেশন এমনভাবে করেছি, খুব কম প্রশ্ন দিয়েছি, যাতে আমার চয়েস অনুযায়ী 3টি চয়েস তৈরি করেছি। ফার্স্ট চয়েসে যেগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে কালেক্ট করেছি, যেগুলো প্রশ্ন তার মধ্যে সব থেকে বেশিবার যেগুলো এসেছে সেগুলোকে রেখেছি ফার্স্ট চয়েসে, তার থেকে একটু কম এসেছে যেগুলো সেগুলোকে আমি সেকেন্ড চয়েসে রেখেছি, এবং থার্ড চয়েসে তার থেকে একটু কম এসেছে যেগুলো সেগুলো, কিন্তু কোনোটাই কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তাই তোমরা এই যে তালিকা তৈরি করেছি সেই তালিকা অনুযায়ী প্রত্যেকটি প্রশ্ন পড়বে, ফার্স্ট চয়েসেরটা সব থেকে বেশি করে পড়বে। একইভাবে আমি 4 মার্কসের জন্য তোমাদের কোশ্চেন করে দিয়েছি, তোমাদের 3টে চ্যাপ্টার থেকে 4 মার্কস আসবে, এবং কোনগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি পর্যায়ক্রমে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস হিসেবে দিয়েছি। একইভাবে তোমাদের 6 মার্কসের যে 3টে চ্যাপ্টারের কোশ্চেন আসবে সেইগুলিকেও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা সেগুলো ভালো করে পড়ো, এবং প্রতিটি প্রশ্নের, বিশেষ করে বড় প্রশ্নগুলির যে আলোচনা করেছি সেগুলো ভালো করে শুনবে। আমি কম্পিউটার স্ক্রিনে তোমাদের একটার পর একটা কোশ্চেন দেখাতে থাকবো এবং তার কি অ্যান্সার লিখেছি সেটা দেখাবো। তার সঙ্গে সংক্ষেপে, মনে করো কোনো একটা প্রশ্ন 200 শব্দ বা 250 শব্দের মধ্যে লেখা হয়েছে, সেটা আমি ছোট করে 50 শব্দের মধ্যে কি হবে, হ্যাঁ, তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো, যাতে পরীক্ষার সময় কম সময়ও তোমার সকালবেলা একটুখানি অন করে দিলেই ওগুলো শুনে গেলেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। তাই আর দেরি না করে আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। দেখতে থাকো প্রত্যেকটি প্রশ্নের উত্তর, এবং তোমার সকল বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও, আর ভালো করে প্রিপারেশন নাও। আশা করি এই প্রশ্নগুলো করলে তোমরা 100% কমন পাবে। চলে এলাম ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। তোমাদের আমি 2 নম্বরের সাজেশনের আগে যেমন বলেছি কতগুলো চয়েস করে প্রশ্ন দিয়েছি। ফার্স্ট চয়েসে প্রতিটি চ্যাপ্টার থেকে, যেমন আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক সংস্থা, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নাগরিক আন্দোলন, স্বায়ত্তশাসন থেকে আমি 3টে করে প্রশ্ন দিয়েছি। সেকেন্ড চয়েসে আবার ওই চ্যাপ্টারগুলোর ওপরেই 2টি করে করে প্রশ্ন দিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমি চলে এসেছি থার্ড চয়েসে। থার্ড চয়েসে দিয়েছি প্রত্যেকটির ওপর একইভাবে 2টি করে কোশ্চেন। স্ক্রোল করছি, দেখতে পাচ্ছ। আমি এইগুলো আলোচনা করে দিচ্ছি না। তারপরেই তোমাদের জন্য নিয়ে এসেছি, আমার মনে হয়েছে আরো 2-1টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তাই জন্য নতুন কিছু প্রশ্ন উত্তর বলে সেগুলো দিয়েছি। তোমরা মন দিয়ে শোনো, 4 নম্বর থেকে আমি আলোচনা করে দিচ্ছি, কারণ এগুলো তোমাদের বড় করে লিখতে হয়। আমি যেভাবে পয়েন্ট অনুযায়ী লিখেছি সেভাবেই লিখবে। মাথায় রাখবে যে ভূমিকা আর উপসংহার থাকবে, প্লাস 2, 3, 4টে যে কোনো পয়েন্ট তুমি দিতে পারো, কিন্তু ভূমিকা উপসংহার মাস্ট। প্রথম প্রশ্নে দেওয়া হয়েছে বিশ্বায়নের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ফলাফল। এখানে তোমরা বলবে যে সারা বিশ্ব যখন একটি বড় বাজার, বাইরের দেশের কোম্পানি আমাদের দেশে আসছে, কাজ বাড়ছে, কিন্তু ছোট দেশি দোকানদারগুলোই মার খাচ্ছে। এইটাই হচ্ছে মেন কথা, হচ্ছে অর্থনৈতিকের। আর সাংস্কৃতিকের ব্যাপারে বলবে ইন্টারনেটের মাধ্যমে আমরা বিদেশের খাবার, বিদেশের পোশাক সব পড়ছি, শিখছি, কিন্তু এতে আমাদের নিজস্ব সংস্কৃতি, যেমন ধরো বাংলা ভাষা বা দেশি উৎসব, এগুলো হারিয়ে যাওয়ার একটা ভয় থাকছে। এই ব্যাপারেই বলবে সাংস্কৃতিক ফলাফলে। তারপর 2 নম্বর কোশ্চেনে দিয়েছি ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের প্রধান কারণ। সেখানে তুমি বলবে যে অনেকগুলো দেশ মিলে একটাই মুদ্রা চালানো হোক, অর্থাৎ ইউরো, বা তাহলে ব্যবসাটা খুব সহজ হবে। এছাড়া এক দেশের লোক অন্য দেশে যেতে পারবে, কোনো পাসপোর্ট লাগবে না। আগে ইউরোপে খুব যুদ্ধ হতো, ইইউ হওয়ার পর সেখানে অনেক শান্তি ফিরে এসছে। এইটা হচ্ছে মূল ভাব। এবার তুমি একটু ভালো করে পড়ে বানিয়ে লিখবে বা বড় করে লিখবে। এর পরের প্রশ্ন দিয়েছি বিচার বিভাগীয় সক্রিয়তার গুরুত্ব। সেখানে বলবে যখন সরকার বা পুলিশ কাজ করে না, তখন আদালতের নির্দেশেই কাজ হয়। আর সঙ্গে বলতে হবে গরিব মানুষের বা পরিবেশের কোনো ক্ষতি হলে যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারে এবং আদালত দ্রুত ব্যবস্থা নেবে। এই ব্যাপারেই কথা আছে বিচার বিভাগীয় সক্রিয়তায়। এর পরের প্রশ্ন দিয়েছি নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ও ফলাফল। সেখানে তোমরা বলবে যে বড় বাঁধ তৈরি করলে হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে যাবে, তাদের অধিকারের জন্য মেধা পাটেকর এই লড়াই শুরু করেন। পরিবেশ ও জয় এই আন্দোলনের ফলে
বলে বিশ্ব ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দেয় এবং সরকার ঘর আলাদের জন্য নতুন নিয়ম করতে বাধ্য হয়। এর পরের প্রশ্ন দিয়েছি পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলী। পৌরসভা আগে কি কাজ করে সেটা জানতে হবে। পৌরসভা কি কাজ করে না রাস্তা সারায়, পানীয় জল সরবরাহ করে, জঞ্জাল পরিষ্কার করা বা জন্ম মৃত্যুর কার্ড দেওয়া, এগুলি করে থাকে। এদের আয়ের পথটা কি? এদের আয়ের পথ হচ্ছে বাড়ি বা জমির ট্যাক্স এবং সরকার থেকে পাওয়া অনুদান। এরপরে নিয়ে এসেছি সংবিধান সংশোধনের সরল ও জটিল পদ্ধতি। সংবিধান সংশোধনের সহজ মানে হচ্ছে নমনীয় পদ্ধতিটি হলো কিছু ছোট নিয়ম সংসদের সাধারণ ভোটেই বদলে ফেলা যায়, যেমন রাজ্যের নাম বদল। কিন্তু বড় যে নিয়ম আছে যেমন রাষ্ট্রপতি নির্বাচন, এটা বদলাতে গেলে তোমাকে 2/3 ভোট এবং অর্ধেক রাজ্যের অনুমতি লাগে। ভারতে এই দুটিরই সংমিশ্রণ আছে। এর পরের প্রশ্ন দিয়েছি সেকেন্ড চয়েসে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য সমূহ। এখানে আমি দেখিয়েছি, তোমরা বলবে যে আমরা শান্তিতে বিশ্বাসী, সেই হিসাবে পঞ্চশীল। কারো দলাদলিতে আমরা নেই, সেই হিসাবে জোট নিরপেক্ষতা। সবার সাথে বন্ধুত্ব চাই, এই ব্যাপারটা বলতে হবে। আর একই রিলেটেড একটা কোশ্চেন হচ্ছে সার্কের ব্যাপারে যদি বলতে পারে একদম সংক্ষেপে বলবে আমাদের দেশের দেশগুলো, আমাদের আশেপাশের দেশগুলো যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, এরা মিলে একটা দল তৈরি করেছে যাতে সবাই মিলে দারিদ্র দূর করা যায় ও ব্যবসা বাড়ানো যায়। এর পরের প্রশ্ন এনেছি লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। এখানে তোমরা মেনলি বলবে যে তিনি এই সবার প্রধান, সবার শান্তি বজায় রাখা তার কাজ, কোনো বিল অর্থ বিল কিনা অর্থাৎ টাকা সংক্রান্ত বিল কিনা তা বিচার করা তার প্রধান কাজ, এই ব্যাপারটাই বলবে। আর পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণের গুরুত্বটা বলবে। অবশ্যই বলতে হবে যে 1992 সালে এই আইনে পঞ্চায়েতে কে ক্ষমতা দেওয়া হয়েছে। এতে 33% আসন মহিলাদের জন্য রাখা হয়েছে যাতে গ্রামের মায়েরা বোনেরাও রাজনীতিতে এসে সমস্যা সমাধান করতে পারে। এর পরের প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও উদ্দেশ্য। ক্রেতা সুরক্ষা আদালত কেন তৈরি করা হয়েছে না এই আদালত ক্রেতার পণ্য বা পরিষেবা কিনে ঠকলে অভিযোগ জানাতে পারে। এটা 3টে আবার স্তর আছে, যেমন জেলা স্তর, রাজ্য স্তর ও জাতীয় স্তর। এর মূল লক্ষ্য হলো ব্যবসায়ীদের অসাধুতা বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত ক্রেতাকে দ্রুত ও কম খরচে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া। তারপরের প্রশ্ন আমার থার্ড চয়েসের আধুনিক গণতন্ত্রে নাগরিক সমাজ বা সুশীল সমাজের ভূমিকা। এখানে বলবে যে সরকার এবং সাধারণ মানুষের মাঝে আছে এনজিও, ক্লাব বা সচেতন মানুষের সংগঠনগুলোই হলোই নাগরিক সমাজ। এদের কাজ হলো সরকারের ভুল কাজের সমালোচনা করা এবং মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন রাখা। গ্রামসি বলছেন এরা শাসক শ্রেণীর চিন্তাধারা প্রচার করে সাধারণ মানুষের মগজ দোলাই বা সম্মতি আদায় করে। এর পরের প্রশ্ন নিয়ে এসেছি যে ভারতীয় সংবিধানের নমনীয়তা আর অনমনীয়তার মিশ্রণ। এক্ষুনি আমি আলোচনা করেছি এই ব্যাপারে যে নমনীয় কি, যেটা সহজে পাল্টানো যায়, আর অনমনীয় যেটাকে সহজে পাল্টানো যায় না। আমাদের মতো দেশে মানে সংবিধানকে সহজে নষ্ট যাতে না করা যায় তাই জন্য এই দুটোর মিশ্রণ করা হয়েছে। এরপরেই আমি এসেছি 4 নম্বরের অতিরিক্ত যে প্রশ্ন রেখেছি বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব। এখানে বলবি বিশ্বায়নের ফলে আগেই আমি বলেছি রাষ্ট্র আর আগের মতো একা সিদ্ধান্ত নিতে পারে না। ইন্টারনেট এবং বিশ্ব ব্যাংক বা বহুজাতিক সংস্থাগুলোর প্রভাবে রাষ্ট্রের ক্ষমতা কিছুটা কমে গেছে। রাষ্ট্র এখন কেবল শাসক নয় বরং বিশ্ববাজারের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে যাকে বাইরের শক্তির কথা মেনে চলতে হয়। তারপরেই দিয়েছি খুব ইম্পর্টেন্ট যেটি নাগরিক সমাজ সম্পর্কে গ্রামসির ধারণা। গ্রামসি দেখিয়েছেন যে রাষ্ট্র কেবল একটা লাঠি বা পুলিশ দিয়ে শাসন করে না, বরং স্কুল, কলেজ ও ধর্মের মাধ্যমে মানুষের মনে শাসক শ্রেণীর আদর্শ ঢুকিয়ে দেয়, যাকে তিনি হেজেমেনি বলেছেন। বিপ্লব করতে হলে কেবল ক্ষমতা দখল নয় বরং এই মানসিক আধিপত্যের বিরুদ্ধে পাল্টা চিন্তা বা যাকে বলে কাউন্টার হেজেমনি গড়ে তুলতে হবে। এর পরের প্রশ্ন রেখেছি 73তম সংবিধান সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য। এখানে তোমরা বলবে যে আমাদের এই আইনের মাধ্যমে পঞ্চায়েত, আগেই বলেছি আমি, শক্তিশালী ও সাংবিধানিক করা হয়েছে। এখানে 3 স্তরীয় কাঠামো আছে, গ্রাম, ব্লক আর জেলা, এবং মহিলাদের আর পিছিয়ে পড়া শ্রেণীর জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। এই ক্ষমতাটি দিল্লির দরবার থেকে সরাসরি গ্রামের মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। আর 4 নম্বরের শেষ প্রশ্ন যেটা রেখেছি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের উপর অবশ্য পালনীয় কার্যাবলী। একটি গ্রাম পঞ্চায়েতকে আইন অনুযায়ী কিছু কাজ অবশ্যই করতে হয়। এর মধ্যে প্রধান হলো নিরাপদ পানীয় জল,
দেওয়া, নর্দমা ও জঞ্জাল পরিষ্কার করা, আগে উল্লেখ করেছি, গ্রামের রাস্তাঘাট বানানো এবং জন্ম ও মৃত্যুর হিসাব রাখা, এগুলো গ্রামের মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণ করে। 6 নম্বর প্রশ্নের জন্য প্রথমেই আছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা, বিবর্তন ও বর্তমান গুরুত্ব। তোমরা জানো যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটা শাস্ত্র যা সার্বভৌম রাষ্ট্রগুলির পারস্পরিক মেলামেশা, সংঘাত এবং সহযোগিতা নিয়ে আলোচনা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর এটা কেবল যুদ্ধ আর শান্তি আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা কিন্তু ক্ষমতার রাজনীতি এবং বর্তমানে বিশ্বায়নের যুগে পদার্পণ করেছে। বর্তমানে এটা কেবল রাষ্ট্রের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং বহুজাতিক সংস্থা যেমন এমএনসি, সন্ত্রাসবাদ, পরিবেশ দূষণ এবং মানবাধিকারের মতো আন্তর্জাতিক ইস্যুগুলো এই শাস্ত্রের অবিচ্ছেদ্য অংশ। বিশ্ব শান্তি রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই শাস্ত্রের পাঠ আজ অপরিহার্য। এর পরের প্রশ্ন আমরা এসেছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা আর কার্যাবলী ও পদমর্যাদা, খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার প্রকৃত পরিচালক। তার অনেক রকমের ক্ষমতা, তিনি যেমন মন্ত্রিসভা গঠন করেন এবং দপ্তরের কাজ বন্টন করেন, তেমনি তিনি রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে প্রধান যোগসূত্র হিসাবে কাজ করেন। লোকসভার নেতা হিসাবে তার প্রতিটি সিদ্ধান্ত দেশের ভাগ্য নির্ধারণ করে। পদমর্যাদার বিচারে তাকে সমানদের মধ্যে প্রথম বলা হলেও লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। রাষ্ট্রবিজ্ঞানী জেনিংসের ভাষায় তিনি হচ্ছেন ক্যাবিনেটের তোরণের মূল পাথর, যাকে কেন্দ্র করেই পুরো শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এরপরে নিয়ে এসেছি সুপ্রিম কোর্টের গঠন ও এখতিয়ার। এখানে বলবে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থায় একবারে ওপরে আছে সুপ্রিম কোর্ট, তিনি এটি হচ্ছে সংবিধানের রক্ষক আর অভিভাবক। এর এখতিয়ার অত্যন্ত ব্যাপক। কেন্দ্র রাজ্য বিবাদ মেটানো, একে বলে মূল এলাকা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত বিচার করা, এটাকে বলে আপিল এলাকা। রাষ্ট্রপতির প্রয়োজনে আইনি পরামর্শ দেওয়া, তাকে বলে পরামর্শদান এলাকা। এছাড়াও 32 নম্বর ধারা অনুযায়ী সমস্ত আদালতের কাছে বাধ্যতামূলক আইন হিসাবে গণ্য হয়, যা একে এক অনন্য উচ্চতা দান করেছে। এর পরবর্তী প্রশ্ন এনেছি সার্কের লক্ষ্য, সাফল্য, ব্যর্থতা। এখানে তোমরা জানো যে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াবার জন্যই সার্ক তৈরি হয়েছিল। এদের লক্ষ্য ছিল দারিদ্র দূরীকরণ ও সাংস্কৃতিক মেলবন্ধন। সাপটা চুক্তির মাধ্যমে বাণিজ্যিক শুল্ক কমানো এর অন্যতম বড় সাফল্য। তবে ভারত আর পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী যে দ্বিপাক্ষিক বিবাদ হয়েছে এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাসের কারণে সার্ক আজও ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী হতে পারেনি। তবুও এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নয়নে সার্ক আজও একটি প্রয়োজনীয় মঞ্চ। এর পরের প্রশ্ন নিয়ে এসেছি লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক। লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক অত্যন্ত জটিল ও ভারসাম্যপূর্ণ। সাধারণ বিল পাশের ক্ষেত্রে এই দুই কক্ষের সমান ক্ষমতা থাকলেও অর্থ বিলের ক্ষেত্রে লোকসভাই হচ্ছে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। মন্ত্রিসভা কেবল লোকসভার কাছেই দায়বদ্ধ থাকে, যা লোকসভাকে রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। অন্যদিকে রাজ্যসভা হলো যুক্তরাষ্ট্রীয় রক্ষক, এটি রাজ্যগুলোর স্বার্থ দেখে এবং সর্বভারতীয় চাকরি তৈরির মতো বিশেষ ক্ষমতার অধিকারী। কোনো বিলে অচল অবস্থা দেখা দিলে যৌথ অধিবেশনে লোকসভার সদস্য সংখ্যা বেশি হওয়ায় তারাই জয়ী হয়। এলাম আধুনিক গণতন্ত্রে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে। এখানে তোমরা বলবে যে আধুনিক গণতন্ত্রে নাগরিক সমাজে হলো রাষ্ট্র ও জনগণের মধ্যবর্তী একটি শক্তিশালী স্তম্ভ। এটি এনজিও, ট্রেড ইউনিয়ন ও গণমাধ্যমের মাধ্যমে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করে। নাগরিক সমাজ জনমত গঠন করে সরকারকে জনস্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখে এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার হয়। গ্রামসির মতে নাগরিক সমাজ শাসক শ্রেণীর মতাদর্শ প্রচার করলেও প্রকৃতপক্ষে এটি জনগণের গণতান্ত্রিক চেতনারই প্রতিফলন ঘটায়। এটি রাষ্ট্রকে স্বৈরাচারী হতে বাধা দেয় এবং গণতন্ত্রের ভিতকে তৃণমূল স্তর থেকে পর্যন্ত একদম মজবুত করে দেয়। এর পরের প্রশ্ন হচ্ছে বাস্তববাদ মতবাদের প্রধান বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। আন্তর্জাতিক সম্পর্কের পঠন পাঠনে বাস্তববাদ একটি কঠোর আর যুক্তি নির্ভর মতবাদ। এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্র, ক্ষমতা এবং জাতীয় স্বার্থ। বাস্তববাদীদের মতে বিশ্ব রাজনীতি হলো ক্ষমতার লড়াই, যেখানে প্রতিটা রাষ্ট্র নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। যেহেতু বিশ্বে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক নেই, তাই রাষ্ট্রগুলোকে নিজের শক্তিতেই টিকে থাকতে হয়। মর্গানথাওয়ের মতে রাজনীতিতে নৈতিকতার কোনো স্থান নেই, রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ রক্ষা পূরণ করাই হলো বৈদেশিক নীতির প্রধান আর একমাত্র লক্ষ্য।
এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়। বিচার বিভাগের কেন স্বাধীনতা রক্ষার দরকার? কারণ একটা সুষ্ঠু গণতন্ত্রের প্রধান শর্তই হচ্ছে বিচার বিভাগ। আর এটি নিশ্চিত করতে ভারতীয় সংবিধানে বিচারকদের নিয়োগ করা হয়, পদচ্যুতি এবং বেতনের ক্ষেত্রে কঠোর নিয়ম করা হয়েছে। কি নিয়ম? না, বিচারকদের কার্যকালে নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে তারা সরকারের ভয়ে ভীত না হয়। তাদের বেতন আর ভাতাও ভারতের সঞ্চয় তহবিল থেকেই দেওয়া হয়, যার ওপর সংসদের ভোটাভুটি চলে না। এছাড়া অবসরের পর বিচারকদের অন্য কোনো লাভজনক কাজে যোগ দেওয়ার বিধিনিষেধ আছে, যাতে তারা ভবিষ্যতে কোনো সুযোগের আশায় কোনো রায় না দেয়। এর পরের প্রশ্ন এনেছি 9 নম্বর প্রশ্ন, রাজ্যপালের ক্ষমতার পদমর্যাদা। এখানে আমরা জানি রাজ্যপাল হচ্ছে রাজ্যের সাংবিধানিক প্রধান এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। তার কাজ মূলত মন্ত্রিসভার পরামর্শ পরিচালিত হলেও সংবিধান তাকে কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা দিয়েছে, যা তাকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। তিনি মুখ্যমন্ত্রী নিয়োগ করা থেকে বিধানসভার বিল অনুমোদন করা, যখন রাজ্যের রাজনৈতিক সংকট তৈরি হয় বা রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হয়, তখন রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি কেবল একটি আলংকারিক পদ নন, বরং কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্কের একটা প্রধান যোগসূত্র হন। আর শেষ প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে হাইকোর্টের কার্যাবলী। প্রতিটা রাজ্যের বিচার ব্যবস্থা সবার উপরে রয়েছে হাইকোর্ট। এটা কেবল জেলা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শোনে না, বরং 226 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের চেয়েও ব্যাপক ক্ষমতার অধিকারী হাইকোর্ট। হাইকোর্ট তার অধীনস্থ আদালতগুলোর কাজ তদারকি ও নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি একটি কোর্ট অফ রেকর্ড, যার অর্থ হাইকোর্টের রায়গুলো নথিবদ্ধ করা থাকে এবং পরবর্তীকালে অন্য মামলার ক্ষেত্রে উদাহরণ বা আইন হিসাবে ব্যবহৃত হয়। এই ছিল তোমাদের প্রশ্ন এবং তার উত্তর ও সাজেশন। তোমাদের জন্য প্রত্যেকটা টেস্ট পেপার থেকে খুঁটে খুঁটে যেগুলো অনেকবার করে এসেছে এবং যেগুলো মনে হয়েছে যে বছরে আসতে পারে, সেগুলোই সাজেশন আকারে দিয়েছি। এর জন্য প্রচন্ড পরিশ্রম করতে হয়, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের মতামতটা অবশ্যই জানাবে যে কেমন উত্তরগুলো হচ্ছে। তাই এই বলে আমার এই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আরেকটি কথা তোমাদের বলা হয়নি, এই চ্যানেলটি আমার সম্পূর্ণভাবে তৈরি করার অর্থ হলো যে তোমাদের সকল রকম সহযোগিতা করা। তাই আমি এই প্রশ্ন উত্তরের পিডিএফ তৈরি করে রেখেছি, সেগুলো আমি সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি পিডিএফ তোমাদের দিই। যার যার দরকার আছে তারা আমার 9832867114 হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে। আমি তোমাদের আমার এই ফ্রি পিডিএফ শেয়ার করব। যদিও কোনো রকম মূল্য আমি চাইবো না এখানে, যেমন অনেকেই করে থাকে যে ফ্রি পিডিএফ বলে, পরে যখন তোমরা চাইতে যাও তখন প্রসেসিং ফি 40 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম পড়ে থাকে। আমি সম্পূর্ণভাবেই তোমাদের এটা বিনামূল্যে দিয়ে দেবো। তাই তোমরা ওই নাম্বারে আমায় জানিও, আমি তোমাদেরকে যতটা পারবো সাহায্য করতে থাকবো। ধন্যবাদ।